নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারছেন না সিআইডি থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর তার শখের সম্পদ শেখ শাহজাহানকে। কিছুতেই মেনে নিতে পারছেন। এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন 250 পাতার আবার সুপ্রিম কোর্টে একটা মামলা শুরু হওয়ার চেষ্টা করা হচ্ছে। 250 পাতার কাগজ জমা দেওয়া হলো, তাদের রাজ্য সরকারের আবেদন জমা দেওয়া হলো। বলা হলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছেন, তার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন যে সরাসরি পুরো ব্যাপারটা সিবিআই দেখবে, সেইটার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্না প্রত্যাখ্যান করেছেন, শুনবো না বলেছে, প্রধান বিচারপতির বেঞ্চে যেতে বলেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত সিআইডি সিবিআইকে নিজের অনিচ্ছা সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত হস্তান্তর করতে বাধ্য হয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। কি সাংঘাতিক দেখুন, লিখে বলেছেন দিল্লিতে যে আবেদনটা পেশ করেছেন সুপ্রিম কোর্টের কাছে, যে এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছেন যে সিবিআইকে হস্তান্তর করার ক্ষেত্রে, সেটা চূড়ান্ত স্বেচ্ছাচারী, আইন বিরোধী এবং মর্জি মাফিক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি মর্জি মাফিক এই সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য 250 পাতার কাগজ জমা পড়েছে, মানে অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তার শুনানির চেষ্টা হচ্ছে, এখনও হাল ছাড়েনি যে কোনোভাবে যদি সিবিআই থেকে বার করে নিয়ে আসা যায়। কি প্রাণান্তকর চেষ্টা বলুন তো। আমি গতকালই বলেছি, কয়েক কোটি টাকা খরচা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বারবার চেষ্টা করেও শেষ পর্যন্ত যখন আইনজীবীরা বুঝেছেন যে এবার রাজীব কুমারের জেল হয়ে যেতে পারে, অনেক বড় মাথার জেল হয়ে যেতে পারে এই কন্টেম্পট অফ কোর্টের জন্য, শেষ পর্যন্ত তখন ব্যাকগিয়ার দিয়ে শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও শেখ শাহজাহানকে হস্তান্তর করতে বাধ্য হয়েছেন। প্রশ্নটা হলো এইখানেই, একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, একটু ভালো করে খেয়াল করে দেখুন। জ্যোতিপ্রিয় মল্লিক সিবিআইয়ের হাতে গেছে, অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গেছে, সমস্ত মামলাগুলো তো সিবিআইয়ের হাতে গেছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের হাতে গেছে। সেটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রাণান্তকর চেষ্টা করেনি। আপনাদের একটু স্মরণে থাকতে পারে, একটি ঘটনার কথা আজকে মনে করিয়ে দেবো। রাজীব কুমার, সেই রাজীব কুমারকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টুল পেতে ধর্মতলার মোড়ে অনশনে বসছেন। কেন চেষ্টা করেছেন সেদিনকে? সেখানে করাপশনের পার্টটা এন্টায়ার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফেঁসে যেতেন। সারদা থেকে কত কোটি টাকা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা নিয়েছেন, সেই নথিটাকে লোপাট করেছিলেন রাজীব কুমার। এবং শেষ পর্যন্ত সেই রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে এসেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় টুল পেতে ধর্মতলায় বসে পড়েছিলেন। অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি হলে তখনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রাণান্তকর চেষ্টাটা করে, যেটা সেই রাজীব কুমারের পর আবার করলেন শেখ শাহজাহানের জন্য। এখানেই লুকিয়ে রয়েছে গভীরতর অঙ্ক। আমি আবার বলছি, এখানে লুকিয়ে রয়েছে গভীরতর অঙ্ক। শেখ শাহজাহানের সঙ্গে কি ভাইপো যোগ? ভাইপোকে বাঁচানোর জন্য কি শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা? বারবার সেই তথ্য কিন্তু উপরে চলে আসছে, ভেসে উঠছে, নানান তথ্য আমাদের কাছে আসছে, কিন্তু প্রমাণ ছাড়া সে তথ্যগুলো আপনাদের দরবারে পেশ করবো না বলে সমস্ত তথ্যগুলো কিন্তু দিচ্ছি না। আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমি খালি ভাবছিলাম, কত কোটি টাকা তো ছেড়ে দিন, কত কোটি টাকা একজন এই ধরনের ক্রিমিনাল, যার জন্য সন্দেশখালীর শাশুড়ি মাদের বৌমাকে, সুন্দরী বউ থাকলে তাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়, বাড়িতে কন্যা অষ্টাদশী হলে বা ষোড়শী হলে তাকেই সঙ্গে সঙ্গে ওই সন্দেশখালী থেকে বাইরে রেখে আসতে হয়। এই পরিস্থিতি তৈরি করার পর কলকাতা রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসে মিছিল করলেন এবং সেখানে স্লোগান উঠলো, সন্দেশখালীতে যা ঘটছে সমস্তটা মিথ্যে কথা। ভাবতে পারেন, সন্দেশখালীতে যা ঘটছে সমস্তটা মিথ্যে কথা। মানে কতটা হাস্যকর একটা রাজনৈতিক দল বলুন তো। সার্কাস পার্টি বলেন, জোকার পার্টি বলেন, সার্কাস পার্টিতেও তো বেসিক কিছু ডেকোরাম আছে, ডিসিপ্লিন আছে। কলকাতা রাজপথ থেকে দাঁড়িয়ে যে মিছিলটা হলো, সেই মিছিলে মহিলারা বলছেন, সন্দেশখালীর মা বোনেরা যে কথাগুলো বলেছেন সে ক্যামেরার সামনে, সেগুলো মিথ্যে কথা। সামান্য মুখে বাঁধলো না। এরপরও কলকাতার মানুষ আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন তো? আমি বলছি কলকাতার মানুষ, বিশেষ করে কলকাতা শহরের মানুষকে জিজ্ঞেস করছি, গ্রাম বাংলাকে দেখে শেখার চেষ্টা করুন, সন্দেশখালীকে দেখে শেখার চেষ্টা করুন। সেখানে দারিদ্র্য আছে, সেখানে মানুষ গরিব আছে, সেখানে 500 টাকা মহিলাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কলকাতা শহরের মহিলাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। তাও এই মহিলারা কী করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন? আমি বলছি, বাংলা বার্তা লক্ষ লক্ষ দর্শক আপনারা দেখেন আমাদের। আমি শুধু বলছি, আপনারা সামনে পেলে কলকাতা শহর এবং আশেপাশের অঞ্চলে যেসব মানুষকে পাবেন, মহিলাদের পাবেন, জিজ্ঞেস করবেন, এই সন্দেশখালীর এই ঘটনার পরও তৃণমূলকে ভোটটা দেবেন তো? জিজ্ঞেস করবেন, তাদের মুখের চেহারার বর্ণটা আমাদের একটু হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই, কেন এখনও কলকাতা শহরের কিছু মানুষের এখনও ভালোবাসা, প্রেম পীড়িত আছে এই দলটার প্রতি। কালকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে মিছিল নিয়ে হাঁটছিলেন, সেই চোরেদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন, আর সেই মিছিল থেকে স্লোগান উঠছিল, সন্দেশখালী মিথ্যে, সন্দেশখালী মিথ্যে, সন্দেশখালী মিথ্যে। কলকাতার মানুষরা
জানলা দিয়ে দরজা দিয়ে শোনেননি, দোকানে যারা বসেছিলেন তারা শোনেননি, পথ চলতি মানুষ শোনেননি। তারপরেও আপনাদের বিবেক বলবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে। আমি এই প্রশ্নটা রেখে আজকে প্রতিবেদনের মূল বিষয়ে যাচ্ছি। কি সাংঘাতিক ঘটনা ঘটছে জানেন, বিশ্বাস করুন, মানে ভাবছি আর শিহরিত হচ্ছি। সমস্ত ঘটনা তো সংবাদপত্রে সেভাবে রিফ্লেক্টেড হচ্ছে না। এবার রাজ্য পুলিশ ফাঁসার জায়গায় চলে গেছে এই সন্দেশখালী কাণ্ডে। কীভাবে জানেন? 3টি মানুষ মারা গিয়েছিল, একজনের নাম প্রদীপ মণ্ডল আর দুটো নাম আমি মনে করতে পারছি না বলে আপনাদের বলছি। 3টি মানুষ মারা গিয়েছেন 2019 সালে রাজনৈতিক কারণে। এই শেখ শাহজাহান মেরে দিয়েছে, এমনকি চোখের মণিতে গুলি করে দেওয়া হয়েছিল, মাটির মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল। সেই দেহ যখন পরবর্তীকালে উদ্ধার হয়েছে, শুধু হাড়গোড় পাওয়া গেছে, ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে যাকে খুন করা হয়েছে তিনি বোধহয় বিজেপির জয়ী প্রার্থী। ভাবতে পারেন এইভাবে সন্দেশখালী চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সমাজকর্মী না, সোশ্যাল ওয়ার্কার, তিনি হচ্ছেন শেখ শাহজাহান। কী করেছে শেখ শাহজাহান? বলেছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী করেননি শেখ শাহজাহান? মাটিতে পুঁতে রেখেছেন, তার হাড়গোড়কে ডিএনএ টেস্ট করতে হয়েছে। এ কোন সভ্য সমাজে আমরা আছি বলুন তো? শেষ পর্যন্ত এই মামলাটা নিয়েই শুভেন্দু অধিকারী নাছোড়বান্দা মনোভাব, সেই 3জন মানুষের পরিবারকে আড়ালে লুকিয়ে রেখে সেই 3জন পরিবারকে শেষ পর্যন্ত তাদের হয়ে আইনজীবী অ্যাপয়েন্ট করেছেন কলকাতা হাইকোর্টে। সম্ভবত তার শুনানি ছিল গতকাল জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে। এবং সেই জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে যখন শুনানি হয়, পুরো ব্যাপারটা সিবিআইয়ের হাতে দিতে চেয়েছেন, তার কারণ তাদের পরিবাররা প্রত্যেকে শেখ শাহজাহানের নামে কমপ্লেন করেছিলেন। কোনো এক অজ্ঞাত কারণে ওই বসিরহাটের পুলিশ, ওই রাজীব কুমারের পুলিশ ওই শেখ শাহজাহানের নামটা এফআইআর থেকে বাদ দিয়ে দেয়। যদিও তার বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে জমা পড়েছিল, সেটাকেও বাদ দিয়ে দেওয়া হয়। শেখ শাহজাহান বেকসুর খালাস হয়ে যায়। অন্য তদন্ত অন্যভাবে লোয়ার কোর্টে চলতে থাকে অন্যান্যদের বিরুদ্ধে 3টে মানুষের মৃত্যু নিয়ে। সেই লড়াইটা আবার শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী। জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে শুনানি হলো এবং সরাসরি রাজ্য সরকারের কেস ডায়েরি জাস্টিস জয় সেনগুপ্ত চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ সন্দেশখালীর ওখানকার সমস্ত কেস ডায়েরিগুলো, 3টি মানুষের মৃত্যু সংক্রান্ত যে ইনভেস্টিগেশন কেস ডায়েরি আছে তার রিপোর্টটা জাস্টিস জয় সেনগুপ্ত চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টে। বলেছেন লোয়ার কোর্টের সমস্ত তদন্ত এখন স্থগিত থাকবে। পুরো ব্যাপারটা শুভেন্দু অধিকারীরা সিবিআই চেয়েছেন, জাস্টিস জয় সেনগুপ্ত সমস্তটা দেখবেন। রাজ্য সরকার এই সংক্রান্ত হলফনামা দিতে বলেছেন, একটু সময় লাগবে। 3 সপ্তাহ সময় দিয়েছেন, সম্ভবত 19শে মার্চ, 3 সপ্তাহ নয় 19শে মার্চ পরবর্তী শুনানি নিয়ে রাজ্য সরকারকে তার মধ্যে এই সংক্রান্ত হলফনামা দিতে হবে এবং এর কেস ডায়েরি জাস্টিস জয় সেনগুপ্ত ঘরে দিতে হবে। আরও একটা সিবিআইয়ের দিকে যাচ্ছে এবং আরেকবার মুখ পড়বে। আমি বলছি, লিখে নেবেন, বসিরহাটের পুলিশের, রাজীব কুমারের পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মুখটা আরেকবার পড়বে। কি অদ্ভুত না? একটা মানুষ খুন করলো আর সেই মানুষের নামটাকে বেমালুম লোপাট করে দিন কেন? কিসের স্বাদ, কিসের শখ, কিসের স্বপ্ন, কি স্বার্থ? এটা বাংলার মানুষকে জানান। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি, আপনারা বাংলার মানুষকে জানান যে শেখ শাহজাহানের সঙ্গে আপনাদের আদতের সম্পর্কটা কি। বাংলার মানুষ জানতে চাইছে। যা রাজীব কুমারের জন্য লড়েছিলেন, যা জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে লড়েননি, যা পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে লড়েননি, যা অনুব্রত মণ্ডলের হয়ে সেভাবে লড়েননি, সেটা শেখ শাহজাহানের জন্য লড়ছে। কি বলুন 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 মমতা বন্দ্যোপাধ্যায়, লজ্জা করবেন না, সংকোচ করবেন না, দ্বিধা করবেন না। লোকসভা নির্বাচনের আগে মন খুলে বলুন, হ্যাঁ শেখ শাহজাহানের সঙ্গে আমাদের এই সম্পর্ক ছিল, সেই জন্য ওকে বাঁচানোর জন্য মনু সিংভিকে পর্যন্ত সুপ্রিম কোর্টে লড়াইয়ে নিয়ে গেছি। কয়েক কোটি টাকাই গত কয়েক সপ্তাহে খরচা করলাম। 56 দিন ধরে তার রাজকীয় হালে তাকে পুলিশি প্রহরায় রেখে দিয়েছে। বলুন না, রাজীব কুমারের কাছে কোনো এক্সপেকটেশন নেই, বেসিক্যালি সারদার নথি লুকানো লোক। সুপ্রতিম সরকারের কাছে কোনো আর কোনো এক্সপেকটেশন নেই, শাহজাহানকে প্রোটেকশন দেওয়া লোক। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই বলছি যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মানুষকে বলুন আমার এই স্বার্থ ছিল। বলবেন না তো? বলেন কি না জানি না, শেষ পর্যন্ত বলতে হবে। লোকসভা নির্বাচনের আগে আমরা প্রতিদিন বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে শেখ শাহজাহানের সঙ্গে আপনাদের কি বৈষয়িক লেনদেন ছিল। আমরা খুঁজছি, আমরা খোঁজ খবর নিচ্ছি, অনেক তথ্য পাচ্ছি, হাতে প্রমাণ ছাড়া বাংলা বার্তা কথা বলে না। নথির জন্য অপেক্ষা করছি, যথাসময় সেগুলো নিয়ে আপনাদের কাছে আসবো। কিন্তু আজকে এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, জানেন তো। সরাসরি এই ব্যাপারটা বলা দরকার, দর্থহীন ভাষায় বলা দরকার, স্পষ্টভাবে বলা দরকার যে শেখ শাহজাহানের সঙ্গে এই সরকারের কিসের আত্মীয়র সম্পর্ক, যার জন্য শেষ পর্যন্ত তাকে এইভাবে প্রোটেকশন দিচ্ছে একটা সরকার। বেশ কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা থেকে আমাকে খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যবসায়ী, কিন্তু বাংলা বার্তা খুব সিরিয়াস দর্শক, খুব সিরিয়াসলি বলেন, শর্মাবু আপনারা শেখ শাহজাহান নিয়ে এত কথা বলছেন, আদতে শেখ শাহজাহানের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কটা জানেন? যে চিংড়ি মাছের এক্সপোর্টের ব্যবসা সংক্রান্ত এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী এক মানুষের সম্পর্ক আছে, আপনি জানেন? কীভাবে ব্যবসাটা হয় জানেন? আমি কিছুটা জানি, আপনাকে বলতে পারি বলে সমস্তটা বলেছিলেন। আমি বললাম আপনি তো বললেন, হাতে তো প্রমাণ নেই, বলতে তো পারবো না। কোন ব্যক্তি সম্বন্ধে বলেছেন নতুন করে বলার দরকার নেই, কোন যুবরাজ সম্বন্ধে বলেছেন, কোন ভাইপো সম্বন্ধে বলেছেন,
নাম বলা দরকার নেই, আপনারা এতক্ষণে সবাই বুঝে গেছেন, কিন্তু হাতে প্রমাণ ছাড়া তো বলতে পারবো না। যা বলেছিলেন মারাত্মক, বিশ্বাস করুন মারাত্মক। বলছেন 100 টাকায় চিংড়ি মাছ এক্সপোর্ট করা হচ্ছে, 500 টাকা দাম। দেখানো হচ্ছে যেখান থেকে ওই ওই টাকাটা 100 টাকার চিংড়ি মাছ 500 টাকা পেমেন্ট করা হচ্ছে, কারণ তার কত দাম সেটা তো নির্ধারণ ভ্যারি করে। এরা যে কালো টাকা ফিরে আসছে, বিদেশে জমানো কালো টাকা ফিরে আসছে এইভাবে। ইতিহাসটা আমাকে বুঝিয়েছিলেন, আমি কিছুটা বুঝেছিলাম, পুরোটা বুঝিনি। আমি সমস্ত ঘটনাটা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পেশ করেছিলাম যে আদতে কী বলুন তো, এই শেখ শাহজাহানের চিংড়ি ব্যবসার পেছনে কেমিস্ট্রিটা কী। ভারী সুন্দর আমাদের বুঝিয়েছেন, ভারী সুন্দর বুঝিয়েছেন। আমি কিন্তু গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছি আপনারা সবাই জানেন, আপনারাও বুঝতে পারছেন কোন ভাইপোর ব্যবসায়িক যোগাযোগের গন্ধ পাচ্ছি আপনারা সবাই জানেন। আমি নতুন করে ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু যা শুনলাম তা তো মারাত্মক। গায়ের কাঁটা লোম সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এতটা নিচে মানুষ নামতে পারে রাজনীতি করলে? তার জন্যই শেখ শাহজাহানকে এভাবে বাঁচানো, তার জন্যই শেখ শাহজাহানের জন্য মনু সিংভিকে অ্যাপয়েন্ট করা, তার জন্যই শেখ শাহজাহানের জন্য কয়েক কোটি টাকা একটার পর একটা আদালতে খরচা করা। গত 2.5 মাস ধরে তাকে সম্পদ বলে আড়াল করে রাখার চেষ্টা, আবার নির্লজ্জের মতো শেষ পর্যন্ত কন্টেম্পট অফ কোর্টকে আবার সুপ্রিম কোর্টে গেছে যদি বাঁচিয়ে আনা যায়, যদি সিবিআই থেকে বাঁচিয়ে আনা যায়। স্বার্থটা কি শুনবেন? শুনুন, আমি দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে যা আলোচনা করেছি সেটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন স্বার্থটা কি। দেখুন সন্ময়দা, এই যে ঘটনাটি ঘটেছিল যেখানে 3 জনকে নির্মমভাবে হত্যা করা হয়, তাদের পরিবারের লোকেরা কিন্তু ন্যাজাক পুলিশ স্টেশনে সম্ভবত কমপ্লেন করেছিল, এবং সেই প্রথম প্রাথমিক কমপ্লেনে কিন্তু শেখ শাহজাহানের নাম মেনশন করা হয়েছিল মূল অপরাধী, শুধু ষড়যন্ত্রী নয়, অপরাধী হিসাবে। এবং সেটা কিন্তু কিছুদিন পরে কেসটাকে হ্যান্ড ওভার করা হয় সিআইডিতে। এবং আমি নিজে টেলিভিশন চ্যানেলে দেখেছি, রিপাবলিক বাংলায় দেখেছি, তাদের আর্কাইভও রয়েছে, যে সেখানকার এই 3 জন যে নিহত ব্যক্তি, তাদের স্ত্রীরা বলছেন যে আমরা শেখ শাহজাহানের নামে নির্দিষ্টভাবে কমপ্লেন করেছিলাম, কিন্তু বহু টালবাহানার পরে সিআইডি যখন চার্জশিট দেয় তখন দেখা যায় যে 3 জনের হত্যার ঘটনার মধ্যে শেখ শাহজাহানের নাম নেই। এবং এই ঘটনাটা কিন্তু এই শেখ শাহজাহানের অত্যাচারে আজকের থেকে 2 মাস আগে, ইডির 5ই জানুয়ারির আগে যে হামলা হয়েছিল, সেই 5ই জানুয়ারির আগে শেখ শাহজাহানের নিরবচ্ছিন্ন আতঙ্কের রাজত্বে ওই মহিলারা আওয়াজ তুলতে পারেননি। এই যখন 5ই জানুয়ারির পর যখন সন্দেশখালী দেশের সামনে প্রকাশ হয় এই আতঙ্কের রাজত্ব, এবং শেখ শাহজাহান যখন ওই বিড়ালের মতো পালিয়ে পুলিশের প্রোটেকশনে অতি উচ্চ প্রভাবশালী এবং শালিনীর আঁচলের তলায় আশ্রয় নেয়, তখন এই মহিলারা সাহস করে আসেন। এবং আমি ধন্যবাদ দেব বাংলার এই মুহূর্তের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে, কারণ উনি এই কেসটাকে নিয়ে আবার হাইকোর্টে মুভ হয়, এবং তার জন্য কিন্তু একটা অলমোস্ট ডেড কেস, যেটাকে যেরকম ভাবে সিআইডি সাজিয়েছিল, ওই কেসটা না ছিল আগা, না ছিল মুন্ডু, না কিছু, সেখান থেকে কেসটা কিন্তু আবার উঠে আসে। এবং এটাও ঘটনা যেখানে ওই ওদের স্কেলিটন কঙ্কালে দেহাবশেষ পাওয়া গিয়েছিল, সেখানে ডিএনএ টেস্ট করে কনফার্ম করা হয় ওই 3 জনের ব্যক্তির নাম, শুধু শেখ শাহজাহানের নামটাকে সরিয়ে দেওয়া হয়। এখন এই যে ষড়যন্ত্র করেছিল সিআইডি, সরাসরি লিপ্ত হয়েছিল, তাদের কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। কারণ এই যে কেস ডায়েরি যেটা চেয়ে পাঠিয়েছেন, সেখানে সিআইডি বাধ্য যে প্রাথমিক যে কমপ্লেন ছিল সেই কমপ্লেনের কপি অ্যাটাচ করতে। যদি অ্যাটাচ না করে, সেই কমপ্লেনের কপি যদি তারা লুকিয়ে ফেলে বা নষ্ট করে দেয়, তার জবাব কিন্তু মহামান্য বিচারপতির সামনে দিতে হবে যে কিসের ভিত্তিতে আপনারা এই চার্জশিট সাবমিট করেছেন, এনকোয়ারি করেছেন। আর যদি সেই অ্যাপ্লিকেশন দেয় সেখানে পরিষ্কার লেখা আছে শেখ শাহজাহানের নাম, আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে যে শেখ শাহজাহানের নাম কিসের ভিত্তিতে আপনারা বাদ দিয়েছেন, আপনার এফিডেভিট দিয়ে জানান। এবং এটা কিন্তু সেই এক শ্রেণীর দলদাস পুলিশ অফিসারের জন্য সাংঘাতিক বিপদ আসছে তাদের জন্য। তারপর যদি আদালতের অর্ডারে এই সমস্ত পুলিশ অফিসারকে ষড়যন্ত্রের অংশে রাখা হয়, সেটা কিন্তু আমি অন্তত অবাক হব না। এটা ভয়ঙ্কর বিপদ আসছে, যেটা আমরা বারবার বলেছি এই দলদাস পুলিশকে,
এই চোখ কান বন্ধ করে আপনারা যে নির্দেশগুলো পালন করছেন অতি উচ্চ প্রভাবশালী অতি উচ্চ প্রভাবশালিনীর, এটা একদিন বুমেরাং হবে, আর সেদিন আপনাদের আমও যাবে, ছালাও যাবে। শেখ শাহজাহানকে যদি লক্ষ লক্ষ টাকা খরচা করে বাঁচাতে পারেনি সিবিআই এবং আইনের হাত থেকে, আপনাদের কেউ বাঁচাবে না। আর আপনাদের জন্য কোনো অভিষেক মনু সিংভি আসবে না। জেলের ঘানি আপনাদেরও টানতে হবে, ইউনিফর্ম ছেড়ে ওই ডোরা কাটা জামা কাপড় পরে জেলের ভেতর বসতে হবে বাকি জীবন। দেখুন সন্ময়দা, আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি, এই যে উচ্চিংড়ে ফচকে ছোড়া, হতে পারে সে জালি ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মাথাটা অত্যন্ত তীক্ষ্ণ, কোনো সন্দেহ নেই। এবং আমি অনেকবার বলেছি আপনাদের চ্যানেলেও, আমি 3 দশকের ওপর ভারতবর্ষ এবং পৃথিবীর সর্বোত্তম যে অপরাধী, মাফিয়া ডন, সন্ত্রাসবাদী, তাদের নিয়ে কাজ করেছি, পড়াশোনা করেছি। ভারতবর্ষে সম্ভবত ওই উচ্চিংড়ের মতো একটা শয়তানি এবং অপরাধী মস্তিষ্ক চার্লস শোভরাজ ছাড়া আর কারোর ছিল না। আই রিপিট অ্যাগেন, চার্লস শোভরাজ ছাড়া আর কারোর ছিল না। কারণ যে ব্যাপারটা আপনি বলছেন এটা আমার কানেও এসেছে। কি হয়, খুব সহজ ব্যাপার। শেখ শাহজাহান এটা আপনার বিনা মূলধনে ব্যবসা এবং কালো টাকাকে সাদা করে, এবং তার জন্য দুটো জিনিস সাংঘাতিক প্রয়োজন, বেসিক্যালি 3টে। এক, আপনার বিদেশি যোগাযোগ দরকার। 2, কেন দরকার আমি ব্যাখ্যায় আসছি। 2, আপনার অভাবনীয় মাসল পাওয়ার এবং প্রশাসনকে কবজা করা দরকার। 3, আপনাকে এই পুরো ব্যবসাটাকে বুঝতে হবে। আর এই 3টে জিনিস কিন্তু ওই ফচকে ছোড়ার রয়েছে। সম্ভবত এটা কি হয়, যখন আপনি এক্সপোর্ট করছেন, এটা অন্যান্য জায়গাতেও এক্সপোর্টে মাঝে মাঝে এই কমপ্লেন হয়, ওভার ইনভয়েসিং অ্যান্ড আন্ডার ইনভয়েসিং। আপনি এবার দেখুন, শেখ শাহজাহান হাজার হাজার একর জমি মানুষের কাছ থেকে, কৃষি জমিগুলোকে চরিত্র বদল করে নোনা জল ঢুকিয়ে জবরদস্তি নিয়ে ভেড়ি বানিয়েছে। এই ভেড়িতে চাষ হচ্ছে চিংড়ি মাছ। বিদেশের বাজারে এই চিংড়ি মাছগুলোকে এক্সপোর্ট করা হচ্ছে। কোটি কোটি টাকা এই চিংড়ির এক্সপোর্টে আসছে। এবার এইখানেই আসল খেলা, যে ধরুন আজকে যদি আমি ওই ফচকে ছোড়ার মতো শয়তান অপরাধী মস্তিষ্ক হই, আমার বিদেশি যোগাযোগ থাকে, আমার সঙ্গে রাজ্যের প্রশাসন, রাজনৈতিক দল সবকিছু থাকে, যেটাকে আমরা বলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, একটা খুব উপযোগী পরিবেশ, এবং আমার অপরাধী মস্তিষ্ক, আমি কি করব, বিদেশে আমার যোগাযোগকে কাজে লাগিয়ে এই কোটি কোটি টাকার চিংড়ি, আপাত দৃষ্টিতে দেখা যাবে চিংড়িটা এক্সপোর্ট হচ্ছে, এবং যেহেতু এটা খাবারের জিনিস, এর কোনো প্রপার আইএসআই মার্ক হতে পারে না যে এটার এই এমআরপি হবে। আপনি একই ইলিশ মাছ মানিকতলার বাজারে দেখবেন হয়তো 1000 টাকা কিলো, গড়িয়াহাটে ওটাই 1500 টাকা কিলো, নিউ মার্কেটে গেলে সেম ইলিশ মাছ আপনার 2000 টাকা কিলো। তো ইলিশ মাছ খেয়ে আপনি বলতে পারবেন না, বা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না যে মানিকতলায় কেন 1000, গড়িয়াহাটায় 1500, আর নিউ মার্কেটে 2000। এবার এই বাংলার চিংড়ি মাছ আমি বিদেশে রপ্তানি করছি, এবং এই রপ্তানিটা আমি আন্ডার ইনভয়েসিং করে দিচ্ছি। কি করছি, আমি 100 টাকার চিংড়ি মাছ যদি আমি বিদেশে রপ্তানি করি, আমি ওখানে ওভার ইনভয়েসিং, মাফ করবেন, আমি ওটাকে 100 টাকার চিংড়িটা আমি বিদেশে রপ্তানি করছি, কাগজপত্রে ভারত সরকারকে দেখাচ্ছি 100 টাকা নয়, ওটা 800 টাকার চিংড়ি গেল। এবার এই 800 টাকার চিংড়িটা যাওয়ার পর বিদেশের আমার যোগাযোগকে কাজে লাগিয়ে বিদেশি ব্যাঙ্কগুলোতে যে আমার হাজার হাজার কোটি টাকা আছে, সেই টাকা থেকে পেমেন্ট হবে। সেই টাকা থেকে পেমেন্ট করিয়ে 100 টাকার চিংড়িটাকে 800 টাকা পেমেন্ট করা হচ্ছে, এবং এই টাকাটা যখন ভারতবর্ষে ঢুকছে তখন কিন্তু সাদা হয়ে যাচ্ছে, কারণ ওটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মধ্যে আসছে। আর আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না যে চিংড়িটা কি করে 800 টাকা কিলো হয়, কারণ আমি উদাহরণ দিয়ে বোঝালাম। তারা বলবে আমেরিকার মার্কেটে বা কানাডার মার্কেটে বা রাশিয়ার মার্কেটে, রাশিয়ার কথাটা আসবেই কারণ এই রাশিয়ান বান্ধবী টান্ধবী আছে, রাশিয়ার মার্কেটে বাংলার চিংড়ি 100 টাকার চিংড়ি রাশিয়ার মার্কেটে 800 টাকায় বিক্রি হয়। আপনি কি করে চ্যালেঞ্জ করবেন? এবং এই 100 টাকার চিংড়ি উৎপাদনে শেখ শাহজাহানের খরচ শূন্য। জমিটা কেড়ে নেওয়া, মানুষজনকে বন্ধুয়া মজদুর বানিয়ে পিস্তল দেখিয়ে তাদের দিয়ে কাজ করানো, তাদের টাকা না দেওয়া,
আর সেই টাকা সেই চিংড়িটা বাইরে বিক্রি করে আমি টাকা তো তুলছি, তার সঙ্গে এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশি ব্যাংকে রয়েছে সেটা এক্সপোর্ট করে সেই টাকাটা আমি সাদা করে ভারতবর্ষে ফেরত আনছি, এখানে ইনভেস্ট করছি। তো এটা একটা সাংঘাতিক বড় ওয়ার্ল্ড লেভেলের মাফিয়া ষড়যন্ত্র, এবং সম্ভবত ইডি এবং অন্যান্য এজেন্সিগুলো কিন্তু এটার আঁচ পেয়েছে এবং তারও তদন্ত চলছে। এখন দেখার কথা শেখ শাহজাহান কতক্ষণে মুখ খোলে এবং কি কি বার করে। সন্ময় দা, দেখা যাক। ধন্যবাদ দীপাঞ্জন দা, খুব সুন্দর ব্যাখ্যা করলেন। কিন্তু আমার বাংলার বার্তা সেই দর্শকটির কথা বারবার মনে পড়ছে যিনি আমাকে বেশ কিছুদিন আগে ফোন করে বলেছিলেন শাহজাহান সম্বন্ধে। শাহজাহানের মূল কালো ব্যবসার অংশীদার কিন্তু প্রভাবশালী সর্বোচ্চ পরিবারের এক যুবরাজ। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস আপনি করি না, আমি তো কেন বলছেন? মাফ করবেন, আটকালাম। আমাকে উচ্চিংড়ে বা পচকে ছোড়া বলাটাই বেটার। যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমার হাতে প্রমাণ না থাকলে আমি কথা বলি না। কিন্তু আজকে ইডির এক্সপ্লোশন যেদিকে যাচ্ছে তাতে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে শেখ শাহজাহানের এই পুরো এপিসোডটার সঙ্গে এই তাকে বাঁচানোর যে প্রক্রিয়া, মরিয়া প্রক্রিয়া, কয়েক কোটি টাকা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার খরচা করে দিল। মানে কেন্দ্রীয় সরকার না, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে খরচা করলো রাজ্য সরকার। মানে মনু সিংভির মতো অ্যাডভোকেটকে শেখ শাহজাহানের জন্য অ্যাপয়েন্ট করা হচ্ছে। সেখানেই আমার মনে হয়েছে যে একটা ডেসপারেশন ফ্রম দ্য এন্ড অফ নবান্ন, কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিট, যে অ্যাট এনি কস্ট ওকে বাঁচাতে হবে। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এই লেভেলে জড়িত না থাকলে কখনো কারুর জন্য এই লেভেলের ডেসপারেশন কোনো রাজনৈতিক দলের থাকে না, যেটা এবার দেখলাম। দেখা যাক শেষ পর্যন্ত। আমি এক মিনিট টাইম নেব শেষ একটা কথা বলার জন্য। দেখুন, আমি আগেও বলেছি এই শেখ শাহজাহানের থ্রু দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে গেছে, বাংলাদেশ, মায়ানমার, নেপাল হয়ে গেছে, ইউরোপ এবং আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায়। এবার সেই টাকাটাকে তো ফিরিয়ে আনতে হবে সাদা করে। তার জন্য শেখ শাহজাহান কিন্তু দুদিক থেকে ইম্পর্টেন্ট, টাকাটা বাইরে নিয়ে যাওয়া এবং সেটাকে ঘুরিয়ে আবার চিংড়ি এক্সপোর্টের নামে আবার ভারতবর্ষে ফিরিয়ে আনা। এবং শেখ শাহজাহানের এই ইম্পর্টেন্সের জন্যই বাংলার গরিব করদাতাদের লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়েছে এই কদিনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। কিন্তু কর্মের ফল এদের ভুগতে হবেই হবে। সন্ময় দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।